আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাউন্ড আপ চলে যাওয়ার পরে উর্বির মনটা আবারও খারাপ হয়ে যায়। কোনো এক অজানা কারণে সে ছটফট করছে। এই বৃষ্টি তার ভালো লাগছে না। বৃষ্টি কেন থামছে না? আমিরুন উর্মির ঘরে আসে, বিছানার সামনে দাঁড়িয়ে বলে, ভাবি কোনো অসুবিধা? না পা, তুমি বসো, দাঁড়িয়ে আসো কেন? আমিরুন বসে উর্বিকে দেখতে থাকে, হঠাৎ বলে ওঠে, একদিন আমি বলেছিলাম আপনি একদিন না একদিন ভাইজানের মায়ায় পইরা যাইবেন, কথাটা মিলছে নাকি বলেন? আজি হের সন্তানের জন্য অপেক্ষা করতেছেন, কত আনন্দ নিয়া। উর্বি চুপ করে থাকে। আমিরুন হাসতে হাসতে বলতে থাকে, আমিরুনের কথা বাসি হইলেও সত্য হয়। হঠাৎ লোডশেডিং হয়। উর্বি চমকে ওঠে। আজও বিদ্যুৎ এভাবে চলে গেল। এটা কি কাকতালীয়? অন্ধকারে উর্বির ভীষণ ভয় লাগছে। সে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হলো আমিরুন আপা, কি হলো? জানি না ভাবি, দাঁড়ান আমি দেখতাছি। না তুমি যেও না, আমার ভয় করছে, হঠাৎ অস্থির লাগছে, যেও না তুমি। আমিরুন বসে থাকে। বাইরে নাবিলের গলার আওয়াজ পাওয়া যায়। সে নিচের বারান্দায় দাঁড়িয়ে উচ্চস্বরে দারোয়ানকে ডেকে বলছে, কি হলো দাদু, কোনো সমস্যা? দারোয়ান জবাব দিয়ে টর্চ জ্বেলে জেনারেটর রুমে চলে যায়। অন্ধকারে উর্বির ওয়াশরুমে যেতে হবে। এত ঘন ঘন প্রসাবের বেগ পায়, বড্ড হয়রান হয়ে গিয়েছে উর্বি। আমিরুনকে বলে, একটু ওয়াশরুমে দিয়ে সময়। আমিরুন তাই করে। 10 মিনিট পরে বিদ্যুৎ চলে আসে। উর্বি স্বস্তি ফিরে পায়। ও ঘর থেকে নাবিল আমিরুনকে ডাকে, খালামনে ভাত খাবো, ভাত বেড়ে দাও তো। আমিরুন উর্বির দিকে তাকায়। উর্বি বলে। আমিরুন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়, কিন্তু হঠাৎ করে উর্বির শরীরটা খারাপ লাগতে শুরু করে। আমিরুন নাবিলের কাছে যাওয়ার পরে আরও 2 বার সে ওয়াশরুমে গিয়েছে একা একা। এমনও হয়েছে ওয়াশরুম থেকে বেরোনোর 1 মিনিটের মাথায় পুনরায় বেগ এসেছে। পেটে হাত দিয়ে বিছানায় 5 মিনিট হলো বসেছে। হঠাৎ উর্বি খেয়াল করে তার উরুর নিচটা ভেজা। পরিস্থিতি অনুধাবন করতে পেরে উর্বি হতভম্ব হয়ে যায় পুরো। আমিরুন নাবিলকে খাইয়ে উর্বির কাছে আসে। উর্বি ভীত চোখে আমিরুনের দিকে চায়। কি হয়েছে ভাবি, কোনো সমস্যা? আমিরুন ছুটে এসে উর্বিকে ধরে। এদিকে একটু দেখো আপা। কোকিয়ে ওঠে উর্বি বলে। আমিরুন উর্বির উরুর দিকে দৃষ্টি দিয়ে চেঁচিয়ে ওঠে, হায় হায়, আপনার তো পানি ভাঙছে ভাবি। হায় হায়, এখন আমি কি করবো? উর্বি ছটফট করতে শুরু করেছে। সে এখন কি করবে? তলপেটে প্রচুর ব্যথা করছে। উর্বি স্থির হয়ে বসে থাকতে পারছে না। আমিরুন ভীত কণ্ঠে বলে, ভাইজান রে ফোন দেন ভাবি। ফোন কই, আমি দিতাছি। আমিরুন ফোন খুঁজতে থাকে। উর্বি পেটে হাত চেপে ধরে কোনো মতে বলে, লাভ নেই আপা, উনি ওটিতে, ফোন বন্ধ ওনার। আমিরুন এখন কি করবে? সে তবুও রাউনআপকে ফোন লাগায়। রাউনআপের ফোন বন্ধ, যেমনটা উর্বি বলেছে। উর্বির ব্যথা বাড়তে থাকে। সে সহ্য করতে পারছে না। এখন এই মুহূর্তে আমিরুন কি করবে? সে দৌড়ে নাবিলের ঘরে যায়। নাবিল ডিনার সেরে বই নিয়ে বসেছিল একটা। আমিরুন হাঁপাতে হাঁপাতে বলে, নাবিল বাবা, বড় ভাবির শরীরটা ভালো না, খুব অসুস্থ। ভাইজানের ফোন তো বন্ধ, কি করব এখন? মায়াডা বেজায় কষ্ট পাইতাছে। নাবিল খুবই মনোযোগ দিয়ে বই পড়ছিল। অবাক হয়ে সে আমিরুনের দিকে তাকায়। সে কি করবে এখন? আশ্চর্য মাগো বলে মৃদু চিৎকার দিয়ে ওঠে। তারপর সে নিজের মুখ চেপে ধরে। পাশের ঘরে নাবিল আছে। সে এভাবে চেঁচাতে সংকোচ বোধ করছে, কিন্তু তার ভীষণ কষ্ট হচ্ছে। দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা তার নেই। নাবিল উর্বির চিৎকার শুনে বিব্রত হয়। এ তো মহা মুশকিল। এখন সে কি করবে? উর্বি হঠাৎ একটা বিকট চিৎকার দিয়ে ওঠে। আমিরুন উর্বির চিৎকার শুনে দৌড়ে উর্বির কাছে আসে। নাবিল ফোন বের করে একবার রাউনআপকে ফোন দেয়। রাউনআপের ফোন একইভাবে বন্ধ। এখন তবে উপায়? এই বৃষ্টির রাতে এভাবে একটা প্রেগনেন্ট মহিলা পরে পরে কষ্ট পাবে? নাবিল তো এতটাও বিবেকহীন নয়, কিন্তু সে কি করবে? কাকে ফোন করবে? বাড়ির লোকগুলোর বিবেক দেখে নাবিল বিরক্ত হয়। নাবিল ছোট হয়ে বোঝে এই সময় অসুস্থ ব্যক্তিকে বাড়িতে রেখে যাওয়া উচিত না। তবুও নাস্তে নাস্তে চলে গেল বিয়ে খেতে। যত সব। নাবিল কিছু একটা চিন্তা করে সিটি মেডিকেয়ারের রিসিপশনে ফোন লাগায়। রিসিপশনে মেয়েটা ফোন তুলতেই নাবিল দ্রুত বলে, হ্যালো, সিটি মেডিকেয়ার, আমি ডক্টর রাউনআপ করিম খানের ছেলে বলছি। কাইন্ডলি আমার পাপাকে ডেকে দিন। রিসিপশনের মেয়েটি অবাক হয়ে বলে, ও আচ্ছা আচ্ছা। তারপর 2 মিনিট এদিক সেদিক কথা বলে নাবিলকে বলে,
সরি, বড় স্যার তো ওটিতে, স্যার ব্যস্ত, এই মুহূর্তে দেওয়া পসিবল না। দেখুন, ইটস আর্জেন্ট। ওনার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। নাবিলের মুখে ওনার স্ত্রীর কথাটি শুনে রিসেপশনের মেয়েটি আরও অবাক হয়। তারপর বলে, আচ্ছা, বুঝতে পেরেছি, তবে স্যারকে দিতে পারছি না। আপনি চাইলে লামিয়া ম্যামের সাথে কথা বলে দেখতে পারেন, সে আপাতত ডিউটি ফ্রি। আচ্ছা, তাই করুন, দিন আন্টিকে ডেকে। দ্রুত জবাব দেয় নাবিল। লামিয়া সব শুনে ফোনের ওপাশ থেকে বলে, ও মাই গড, নাবিল এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি, সাথে 2 জন নার্স। ডোন্ট ওয়ারি, রাউফান 2 ঘন্টায়ও বের হতে পারবে না ওটি থেকে। সিরিয়াস কেস, আমি পাঠিয়ে দিচ্ছি অ্যাম্বুলেন্স। আচ্ছা আন্টি, বলে রেখে দেয়। পাশের রুমে উর্বির গোঙানির আওয়াজ নাবিল শুনতে পায়। সে বিছানার উপর বসে থাকে, হাত মুষ্টিবদ্ধ করে। এখন ঝামেলায় পড়ল সে। উর্বি ছটফট করছে। আমিরুন উর্বির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওহ, একটু ধৈর্য ধরেন, নাবিল বাবা বলছে অ্যাম্বুলেন্স আইতাছে, আর একটু কষ্ট সহ্য করেন। উর্বি হাঁপাতে হাঁপাতে বলে, ওনাকে ফোনে পাওয়া যায়নি তাই না আপা? আমিরুন বিষণ্ণ ভঙ্গিতে উর্বিকে দেখে। মেয়ে মানুষ তো এমনই, কঠিন সময়ে প্রিয় মানুষকে দেখার জন্য মন ছটফট করে। অ্যাম্বুলেন্স এসে গিয়েছে। 2 জন নার্স উর্বিকে ধরে ধরে অ্যাম্বুলেন্সে তোলে। আমিরুন প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠে। নাবিল দরজার কাছে দাঁড়িয়ে আছে চুপচাপ, এক হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে। আমিরুন নাবিলকে বলে, নাবিল বাবা যাইবা না? নাবিল অবাক হয়ে বলে, আমি? তুমি যাইবা না? নাবিল একবার বাড়ির অন্দরমহলের দিকে চায়, একবার অ্যাম্বুলেন্সের দিকে চায়। সে দ্বিধায় পড়ে গিয়েছে। হঠাৎই সে বাড়ির মধ্যে ঢুকে বাড়ির চাবি নিয়ে আসে। দরজায় তালা লাগিয়ে নিচে অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। ওটির মধ্যে রাউনাফের ভয়ে ইন্টার্ন ডক্টর এবং নার্স তটস্থ হয়ে আছে। আজ বড় স্যার একটু বেশি রাগারাগি করছেন সবার সাথে। সাথে গাধা হাদারাম বলে গালাগাল তো আছেই। রাউনাফের প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। বারবার উর্বির মুখটা ভেসে উঠছে চোখের সামনে শুধু। এর মাঝে একবার সার্জিক্যাল নাইফ দিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছে সামান্য। এত অস্থিরতার কারণ সে বুঝতে পারছে না। উর্বির যন্ত্রণা বেড়েই যাচ্ছে। লামিয়া উর্বিকে চেক করে। বাচ্চার পজিশন ঠিক আছে, সব স্বাভাবিক একেবারে। তবে হাতের সময় নেই, তাকে যা করার এখনই করতে হবে। একজন সিনিয়র নার্স এসে বলে, ম্যাম। সব রেডি করো। তাড়াহুড়ো করে জবাব দেয় লামিয়া। নার্স অবাক হয়ে বলে, ম্যাম, স্যার তো ওটিতে। তোমাদের স্যার ওটিতে তো আমি কি করব রাফিন? বাচ্চা প্রসব কি তোমাদের স্যার করবেন? কিচ্ছু করার নেই, আমাদের হাতে সময় নেই। লামিয়া উঠে উর্বির মাথার কাছে বসে। উর্বি কাতরাচ্ছে, দাঁতে দাঁত চেপে সে বলে, আপা, উনি কি আসবেন না? ওনাকে খবর দেননি? উনি কখন আসবেন? আসবে উর্বি, অবশ্যই আসবে, একটু ধৈর্য ধরো। বলে সে উর্বির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। উর্বি কাঁদছে। তার শরীরের যন্ত্রণা থেকেও বেশি কষ্ট হচ্ছে রাউনাফকে না দেখতে পেয়ে। শুধু মনে হচ্ছে উর্বি আর রাউনাফকে দেখতে পাবে না। সে ফোফাতে ফোফাতে লামিয়াকে বলে, আপা, সব বুঝি শেষ হয়ে গেল, আমি ওনাকে একটিবার দেখতে চাই। লামিয়া খুব স্বাভাবিকভাবে বলে, এটুকু ধৈর্য না ধরতে পারলে মা হওয়া যায় না উর্বি। মনকে শক্ত করো, তোমার কিচ্ছু হবে না। তোমার এই বড় বোনের ওপর ভরসা রাখো। উর্বি স্থির হতে পারছে না। কিছু একটা হারিয়ে ফেলার ভয় ক্রমশ তাকে ঘিরে ধরছে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার মনে হচ্ছে আমি মরে যাব আপা। লামিয়া উর্বির মুখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, তো অসুবিধা কি? তখন আমরা রাউফানকে আবার বিয়ে করাবো। উর্বি কান্না থামিয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া হেসে ফেলে। কিছুক্ষণ হেসে বলে, চুপ করো মেয়ে, আল্লাহকে ডাকো। নাবিল একটা বেঞ্চিতে চুপচাপ বসে আছে। রাউনাপ এখনো ওটিতে। ওদিকে আমিরুন এক এক করে সবাইকে ফোনে জানিয়ে দিয়েছে। রওশনারা কিছুক্ষণ পরপর নাবিলকে ফোন করছে। তারা বিয়ে বাড়ি রেখে রওনা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ হলো সবার ফোনের যন্ত্রণা থেমেছিল। হঠাৎ শায়মি ফোন দেয়। নাবিল কলটা রিসিভ করে এইবার বিরক্ত হয়ে বলে, আবার ফোন দিলে কেন? কখন পৌঁছাতে পারি জানি না। বাবুর ছবি দিবি আমাকে, দেরি করবি না। বলে ফোন রেখে দেয়। শায়মের উৎসাহ দেখে সে ভেবে পায় না এত আনন্দের কি আছে। বেবি তো আসছে একটা। রাউনা পেশেন্টের স্টিচিং করছে। সে চায় খুব সাবধানে কাজটি করতে। কোনো অঘটন ঘটে গেলে সর্বনাশ। কিন্তু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। নিজের প্রতি প্রচণ্ড বিরক্ত সে। পাশে দাঁড়িয়ে থাকা নার্সকে ধমকে বলে ওঠে, ঘাম মোছো স্টুপিড, হাঁ করে দাঁড়িয়ে আছো। নার্স কেঁপে উঠে টিস্যু পেপার দিয়ে রাউনাফের কপাল থেকে ঘাম মুছিয়ে দিতে থাকে। রাউনাফ নিজেকে ধাতস্থ করে কাজে মনোযোগ দেয়। অন্যান্য ডাক্তার দুজন একে অপরের মুখে চাওয়াচাই করছে। দ্য গ্রেট রাউনাফ করিম খান আজ এত অঘটন ঘটাচ্ছে।
আজ কাজে মন নেই মনে হচ্ছে। এটাও আবার হয় নাকি? রাউনাপ পেশেন্টকে পোস্ট অপারেটিভ রুমে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে হাত থেকে গ্লাভস খুলতে থাকে। কাজটা করছে সে অনেক দ্রুত। উর্বির আত্মা শুকিয়ে যাচ্ছে। সে গগন কাঁপানো চিৎকার দিতে থাকে। লামিয়া নার্স দুটোকে বলে, ওর হাত পা ম্যাসাজ করতে থাকো। নার্স দুটো তাই করে। লামিয়া চেষ্টা করছে ধীরে সুস্থে কাজটি করতে, কিন্তু উর্বির অধৈর্যর চিৎকারে তারও টেনশন হতে শুরু করে। বাচ্চা প্রসবের সাথে সাথে উর্বি জ্ঞান হারিয়ে ফেলে। ছোট পুতুলের মতো মানুষটি ভূমিষ্ঠ হবার সাথে সাথেই হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। লামিয়ার কানে সেই কান্না পৌঁছায় না। সে উর্বির দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। উর্বির কি হয়েছে সে বুঝতে পারছে না। লামিয়া নার্স দুটোকে ইশারা দিয়ে বাচ্চাটিকে নিতে বলে। সে এসে উর্বিকে ধরে। উর্বির পালস রেট চেক করে। তারপর আরেকজন নার্সকে ইশারা করে জলদি একটি ইঞ্জেকশন দিতে বলে। অন্য দুজন নার্স হাসি মুখে সেই পুতুলের মতো মানুষটিকে ওয়াশ করাতে থাকে। এ যে সে কেউ না, তাদের বড় স্যারের সন্তান। নাবিল মাথা নিচু করে বসেছিল। এতক্ষণ ডেলিভারি রুমের ভেতর থেকে আসা উর্বির আর্তনাদ শুনে সে বিব্রত। তার কাছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে তারও যথেষ্ট টেনশন হচ্ছে, সবার মতো। উর্বির আর্তনাদের মৃদু আওয়াজে তার হাত পা রীতিমতো কাঁপছে। হঠাৎ ডেলিভারি রুমের দরজা খুলে কেউ একজন বাইরে বের হয়। নাবিল সেদিকে তাকায়। একজন নার্স নরম কাপড়ে পেঁচিয়ে বাচ্চাটাকে এদিকে নিয়ে আসছে। তার মুখ হাসি হাসি। নাবিল নিজের অজান্তেই উঠে দাঁড়ায়। একবার নার্সের মুখের দিকে তাকায়, একবার তার হাতের দিকে। নার্স এসে আনন্দের সাথে নাবিলকে বলে, বোনকে কোলে নেবে? নাবিল কিছু বলতে পারে না। সে বোকার মতো বাচ্চাটির মুখের দিকে তাকায়। কি চমৎকার গোলাপি আভা লেগে আছে ছোট্ট দুই গালে, রক্তিম ঠোঁট দুটো। মনে হচ্ছে এইমাত্র কেউ লাল রং লাগিয়ে দিয়েছে। নাবিল চোখ ফেরাতে পারে না। নার্স আবারও বলে, বোনকে কোলে নাও। নাবিল নার্সের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, বোন? হ্যাঁ, তোমার বোন। নাবিল খানিকটা অবাক হয়। সে শুনেছিল তার ভাই হবে। আমিরুন দৌড়ে আসে। বাচ্চার মুখ দেখে চেঁচিয়ে ওঠে, ওমা, মাশাআল্লাহ নাবিল বাবা, এইটা তো পুতুল। নার্স নাবিলকে বলে, নাও হাত পা তো, বোনকে কোলে নেবে না? নাবিল রোবটের মতো হাত বাড়িয়ে শিশুটিকে কোলে নেয়, যদিও তার বুক ধুকভুক করছে। আলতো করে কাপড়ে পুটলিটাকে আগলে নিয়ে তাকিয়ে থাকে সেদিকে। টুকটুকে পুতুলের মতো একখানা মুখ, ছোট্ট ছোট্ট চোখ দুটি পিটপিট করছে। নাবিল খেয়াল করে তার বুকে সূক্ষ্ম আনন্দ হচ্ছে। তার মনে হচ্ছে এই শিশুটি তার অতি আপন। সে একদৃষ্টে শিশুটির মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে রাজ্যের মুগ্ধতা এসে ভিড় করেছে। রাউনাপ অপারেশন থিয়েটার থেকে ক্লান্ত ভঙ্গিতে বের হচ্ছে। তার মনটা কেমন জানি করছে, যার কারণ সে বুঝতে পারছে না। রাউনাপকে দেখে দুজন নার্স দৌড়ে আসে। রাউনাপ তাদের দিকে তাকায়। একজন নার্স বলে ওঠে, স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, কেন? আচ্ছা শোনো, আমি সব বুঝিয়ে দিয়েছি। ঘন্টাখানেক পরে পেশেন্টকে ইঞ্জেকশনটা দিয়ে দিও। আর রুমিন কোথায়? ওটিতে ওকে গাধা বলেছি, ওকে সরি বলতে হবে। আমি এখন বাড়ি যাব। নার্স দুজন একে অপরের মুখে চাওয়াচাই করে। তারপর রাউনাপকে বলে, স্যার, আমরা আপনাকে জানাতে পারিনি, দুঃখিত। ম্যাম অসুস্থ হয়ে পড়ায় তাকে হসপিটালে নিয়ে আসা হয় এবং আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন স্যার। রাউনাপ হতভম্ব হয়ে তাকিয়েছে। এরা কি মজা করছে তার সাথে? নার্স বলে, কংগ্রাচুলেশন স্যার, বাচ্চা সুস্থ আছে, নর্মাল ডেলিভারি। তবে ম্যাম একটু জ্ঞান হারিয়ে ফেলেছেন। লামিয়া ম্যাম দেখছেন, ডোন্ট ওয়ারি। রাউনাপ কিছু বলে না। গায়ের অ্যাপ্রন খুলে মাটিতে ফেলে সে হাঁটতে থাকে। সে নিজেকে নিজে কখনো মাপ করতে পারবে না। নাবিল বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি ওই চাঁদ মুখ থেকে সরছে না। নাবিলের অদ্ভুত লাগছে। তার এত আনন্দ হচ্ছে কেন? এমন তো হবার কথা ছিল না। আমিরুন খুশিতে এক প্রকার লাফাতে থাকে। সে একের পর এক ফোন কল রিসিভ করে কথা বলছে বাড়ির সবার সাথে। রাউনাপ এসে গাইনি ওয়ার্ডের নর্মাল ডেলিভারি রুমের লবিতে দাঁড়িয়ে পড়েছে। নাবিলের দিকে একবার তাকিয়ে সে এদিকে এগিয়ে যায়। লামিয়া ডেলিভারি রুম থেকে বেরিয়ে এসে রাউনাপকে দেখে। তারপর উচ্ছ্বসিত কণ্ঠে বলে, মেয়ে একেবারে মায়ের মতো হয়েছে, তাই না? সৃষ্টিকর্তা মায়ের রূপ ঢেলে দিয়েছে মেয়ের মধ্যে। রাউনাপ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না। সে লামিয়ার দিকে তাকিয়ে থাকে। লামিয়া বলে, আমাকে শাড়ি দিতে হবে রাউনাফ, আমি তোমার মেয়ের ধাইমা। রাউনাপ ম্লান হেসে অস্ফুট স্বরে বলে, উর্বি? উর্বি ঠিক আছে, জ্ঞান ফিরেছে। তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে, মেয়েকে ধরবে না? রাউনাপ তার উত্তর দেয় না। সে সোজা উর্বির কাছে চলে যায়। লামিয়া নাবিলের দিকে তাকায়। নাবিল বোনের দিকে তাকিয়ে হাসছে। লামিয়া এসে বাচ্চাকে কোলে তুলে নেয়। বাচ্চাকে খাওয়াতে হবে। নাবিল লামিয়াকে বলে, কোথায় নিচ্ছ লামু আন্টি? বোন খাবে তোমার। রাউনাপ উর্বির পাশে গিয়ে বসে। তার মুখ শুকিয়ে একটুখানি হয়ে আছে। উর্বির চোখের দিকে সে তাকায় না। উর্বি রাউনাপের হাত নিজের কাছে টেনে নেয়। নরম গলায় বলে, মেয়েকে দেখেছেন?
রাওনাফ মাথা নাড়ায়, মুখে কোনো জবাব দেয় না। উর্বি বলে, আমি দেখিনি, ওকে নিয়ে আসুন না। রাওনাফ উর্বির হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে উর্বির 2 হাত আঁকড়ে ধরে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, তুমি আমার উপর রাগ করে আছো তাই না? বিশ্বাস করো, আমি নিজেই নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কোনো দিনও না। উর্বি রাওনাফের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হেসে ফেলে, বলে, ধুর, আমি রাগ করব কেন? আপনি বুঝি ইচ্ছে করে আমার কাছে আসতে পারেননি? কথাটি বলতে বলতে উর্বির মুখে বিষণ্ণতা এসে ভিড় করে। রাওনাফ তা খেয়াল করে। তবে কি জানেন শর্মির পাপা, একটা সময় আমি ধরেই নিয়েছিলাম আমি আর আপনাকে দেখতে পাবো না। রাওনাফ উর্বির কথায় চমকে উঠলেও নিজেকে ধাতস্থ করে বলে, কেন? একদিন তো খুব সাহস দেখিয়ে আমাকে দেখবে না বলে চলে যাচ্ছিলে। উর্বি রাওনাফের কথায় ম্লান হাসে, দু চোখের কার্নিশ বেয়ে তরল গড়িয়ে পড়ে। একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ওখানেও আমার লোভ আর স্বার্থপরতা কাজ করেছে শর্মির পাপা। লোভ আপনার কোলে আমার মেয়েকে দেখার, আর স্বার্থপরের মতো ভেবেছি আপনাকে আরো ঝামেলা দিতে, কিভাবে আপনার জীবনে থেকে যাওয়া যায়, আপনার থেকে শুধু নেওয়া যায়। রাওনাফ উর্বিকে জড়িয়ে ধরে। উর্বি রাওনাফের বুকে মাথা রেখে কাঁদছে শান্তিতে। লামিয়ে বাচ্চাটাকে এনে কেবিনে ঢোকে, তারপর উর্বির পাশে শুয়ে দেয়। উর্বি তার জীবনের নতুন ফুলটির দিকে তাকায়, তার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। অস্ফুট স্বরে রাওনাফকে বলে, কোলে নিন তো ওকে, একটু দেখবো। রাওনাফ হাত বাড়িয়ে উর্বির চোখের পানি মুছিয়ে দেয়, তারপর মেয়েকে উর্বির পাশ থেকে উঠিয়ে কোলে নিয়ে কপালে একটা চুমো খায়। লামিয়া তাকিয়ে তাকিয়ে স্বামী স্ত্রীর সে অদ্ভুত সুন্দর দৃশ্যটি দেখতে থাকে। কিছু সময় পরে গলা খাকারি দিয়ে বলে ওঠে, অভিনন্দন রাওনাফ, আপনাদের বাব্বেটিকে দারুণ লাগছে। রাওনাফ ম্লান হাসে, মেয়েকে উর্বির কোলে তুলে দেয়, তারপর বলে, সবকিছু তো নর্মাল ছিল, এরকমটা হবার তো কথা ছিল না লামিয়া। উর্বি অ্যানজাইটিং থেকে প্রেশার বেড়ে গিয়েছিল সম্ভবত রাওনাফ। রাওনাফ উর্বির দিকে তাকায়। উর্বি তার মেয়ের দিকে তাকিয়ে হাসছে। রাওনাফ মা মেয়ের থেকে চোখ সরাতে পারছে না। রওশনারা হসপিটালে পৌঁছেছেন। সে এসেই পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছেন। তার নাতনি কোথায়? রওশনারার নাতনি নাবিলের কোলে। সে ভিডিও কলে সব বন্ধুদের দেখাচ্ছে। শর্মি শাওমি অবাক হয়ে বাচ্চাটাকে দেখছে। তাদের হতভম্ব ভাব কাটছে না। তাদের ভাই তাদের বোন হয়ে গেল কি করে? রাওনাফ কেবিনের বাইরে যায় না। সবাই বাইরে হই হুল্লোড় করছে। সে উর্বির কাছে বসে আছে। সকাল হয়ে এসেছে প্রায়। রওশনারা এসে প্রায় থাবা মেরে তার নাতনিকে কোলে তুলে নেয়। বাকিরা উকি দিচ্ছে। এক একজন আরেকজনকে সরিয়ে বাবুর মুখটা একটু বেশি দেখতে যাচ্ছে। উর্বি আর রাওনাফ তাদের হাসাহাসির শব্দ শুনতে পায়। রওশনারা বলে, সব ঠিক আছে, তবে নাকটা এমন কেন? আমাদের বাড়ির কারণ নাক তো বোচা না, বৌমারও তো ঠিকঠাক। ও শর্মির মতো হয়েছে। শর্মির নাক তো বোচা দাদু, ভুলে গেলে? সবাই চুপ হয়ে যায়। রওশনারা এতক্ষণ খেয়াল করেনি বিষয়টি। আসলেই এই মেয়ে পুরোপুরি শর্মির ফটোকপি। রওশনারা নাতনিকে নিয়ে দুলতে দুলতে উর্বির কাছে আসে। উর্বির শাশুড়ির দিকে তাকিয়ে শুকনো হাসি হাসে। রওশনারা নাটকীয় ভঙ্গিতে বলে, রাগ করলে? তোমাকে না দেখতে এসে নাতনি নিয়ে পড়ে আছি তাই। উর্বি হেসে মাথা নাড়ায়। রওশনারা বলতে থাকে, কি বলো তো, শাশুড়িরা এমনই। উর্বি ফিক করে হেসে দেয়। রওশনারাও হাসতে থাকে। শাওমি আর শর্মি কেবিনে ঢোকে। রওশনারা ওদের দেখে উর্বিকে বলে, নাও তুমি তোমার মেয়ে নিয়ে থাকো, আমি গেলাম। বলেই রওশনারা তার ছোট নাতনিকে উর্বির পাশে শুইয়ে দিয়ে চলে যায় কেবিন থেকে। উর্বি, শর্মি আর শায়ামির মুখের দিকে তাকিয়ে আছে। তারপর শর্মিকে বলে, বোনকে কোলে নেবে না? শর্মি মাথা নাড়ায়। এগিয়ে এসে বোনকে কোলে নেয়। শায়ামির হাত নিষ্পিস করছে। সে শর্মিকে বলে, তুই ফেলে দিবি, দে আমার কাছে দে। বোনকে জোর করে নিয়ে যায় শর্মির কোল থেকে। উর্বি শর্মির দিকে তাকিয়ে বলে, মন খারাপ হয়েছে ভাই হয়নি বলে? শর্মি মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে, না। বোন বাবুকে কম ভালোবাসবে? শর্মি খিকখিক করে হেসে ওঠে। তারপর বলে, আরো বেশি ভালোবাসবো। উর্বি হাসে। শায়ামি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি একটু কম ভালোবাসবো। শর্মি শায়ামির দিকে তাকিয়ে বলে, তাহলে ওকে আমার কাছে দাও। শায়ামি দেয় না, হাসতে থাকে। শর্মি তার ছোট বোনকে টানছে শায়ামির কোল থেকে। দু বোনের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছে। উর্বি মুগ্ধ চোখে সে দৃশ্য দেখতে থাকে। নাবিলকে চুপচাপ বসে থাকতে দেখে লামিয়ে এসে নাবিলের পাশে বসে। নাবিলের মুখের দিকে তাকিয়ে বলে, কি ভাবছো নাবিল? নাবিল নড়ে চড়ে বসে বলে,
কিছু না আন্টি। খুব ধকল গেছে তাই না নাবিল? আসলে সব দোষ আমার। রাউনাফকে আমি ফোন করে জোর করেছি আসার জন্য। ও থাকলে ব্যাপারটা অন্যরকম হতে পারত। না আন্টি, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এতে তোমার হাত নেই। দুর্ঘটনা ঘটার থাকলে ঘটবেই। তোমরা চাইলেও আগে থেকে জানলেও তো আটকাতে পারতো না। লামিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, সেটাই, দুর্ঘটনা ঘটার থাকলে ঘটবেই, আমরা চাইলেও আটকাতে পারবো না। শর্মির সেই অ্যাক্সিডেন্টটাও একটা দুর্ঘটনা ছিল, হওয়ারই ছিল। এভাবে না হলে অন্যভাবে হতো। এতে উর্বির হাত ছিল না নাবিল, আমি এটাই বিশ্বাস করি। নাবিল কোনো জবাব দেয় না, সে চুপ হয়ে বসে থাকে। উর্বিকে আর তার মেয়েকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়ি ভর্তি মেহমান। উর্বির বাপের বাড়ি থেকে সবাই এসেছে। সে সারাদিন রুমে বসে থাকে। সবাই বাচ্চাটাকে নিয়ে হই হই করে। উর্বি তাকে খুব একটা কাছে পায় না, শুধু ঘুমানোর সময় আর খাওয়ানোর সময়টাতে সে তার মেয়েকে ধরতে পারে। উর্বি বাধা দেয় না। এর মাধ্যমে যদি সবাই একটু ভালো থাকে, খারাপ কি তাতে? সবচেয়ে বড় কথা, নাবিল তার বোনকে চোখে হারায়। সে নিজেই উদ্যোগ নিয়ে তার বোনের নাম রেখেছে রাহা। কি সুন্দর নাম। উর্বির ভীষণ পছন্দ হয়েছে। কখনো কখনো সব সম্পর্কের সমীকরণ মেলানো যায় না, সমঝোতাও হয় না। উর্বি আর নাবিলের সম্পর্কটা ঠিক সেরকম। তবে রাহা একটা বিরাট অবদান রাখতে পারে। আজ দুপুরে যখন সবাই নিচে খাচ্ছিল, উর্বি তখন ওয়াশরুমে ছিল। হঠাৎ রাহা কাঁদতে শুরু করলে উর্বি তড়িঘড়ি করে ওয়াশরুমের দরজা খুলে দেখে নাবিল তার বোনকে কোলে তুলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। উর্বি আবার ওয়াশরুমে ঢোকে। সে নাবিলের সামনে পড়তে চায়নি, নাবিল লজ্জা পাবে। এমনিতেই নাবিলকে শর্মি আর স্বামী সারাদিন খেপাতে থাকে, কারণ নাবিল একদিন বড় গলা করে বলেছিল, ওই বেবিকে আমি একটু আদর করব না। এভাবে উর্বির দিনগুলো কেটে যাচ্ছে। সে চায় তার জীবনটা যেন এভাবেই কেটে যায়। আর বেশি কিছু সে চায় না, আর বেশি কিছু সে চাওয়ারই নেই উর্বির। উর্বি রাহাকে খাওয়াচ্ছে। সারাদিন পরে একটু সে নিরিবিলি হয়েছে তার মেয়ের সাথে। রাহা সারাদিন তার 3 ভাই বোনের হাত বদল হতেই থাকে। খাওয়ানো হয়ে গেলে উর্বি রাহার সাথে গল্প করতে থাকে। রাওনাফ ঘরে ঢুকে মা মেয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বিছানায় গায়ে লিয়ে দেয়। উর্বি রাওনাফের দিকে তাকিয়ে বলে, ক্লান্ত খুব? আমার মাকে দাও। বলেই রাওনাফ রাহাকে টেনে নিয়ে নিজের বুকের উপর শুয়ে দেয়। তার দু চোখ বন্ধ করে থাকে। উর্বি চেঁচিয়ে ওঠে, এটা কি হলো? সারা দিন আমি মেয়েকে কাছে পাই, এভাবে নিয়ে নিলেন? তবে কি আমি পাই? রাওনাফ বিরক্ত হয়ে বলে। উর্বি রাহাকে নিতে চায়, রাওনাফ দেয় না। দুজনের টানাটানির এক পর্যায়ে দরজায় টোকা পড়ে। রাওনাফ বলে, কে? পাপা, আমি নাবিল। রাওনাফ উঠে গিয়ে দরজা খুলে দেয়। অবাক হয়ে বলে, কি হয়েছে বাবা? নাবিল উর্বির দিকে না তাকিয়ে রাওনাফকে বলে, বোনকে দাও। উর্বি রাওনাফ একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। বাধ্য হয়ে উর্বি রাহাকে দিয়ে দেয়। নাবিল তাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। আজ সারাদিন সে বাড়ির বাইরে ছিল, বোনকে কোলে নিতে পারেনি একটুও। রাওনাফ দরজা লাগাতে লাগাতে বলে, এই 3 ভাই বোন বড্ড বিরক্ত করছে। উর্বি হাসে। রাওনাফ বলে, তুমি জানো না, যখন শর্মি হয়েছিল তখন শর্মিকে নিয়ে এদের মধ্যে কি ঝগড়া। সারাদিন শর্মির কাছে দুজন উবু হয়ে বসে থাকতো। উর্বি কিছু বলে না। রাওনাফ এসে উর্বির পাশে বসে। উর্বি রাওনাফের কাঁধে মাথা রাখে। রাওনাফ উর্বির মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, অন্তরা ফোন দিয়েছিল? ও প্রেগনেন্ট, আপনাকে জানাতে হবে। মোহনা আর ও কি বুদ্ধি করেছে নাকি দুজনেই একসাথে প্রেগনেন্ট? উর্বি হাসে, বলে, মা খুশিতে লাফাচ্ছে। পাশের ঘর থেকে নাবিল আর শর্মির ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে। রাহাকে নিয়ে টানাটানি লেগে গিয়েছে 3 জনের মধ্যে। শক্তিতে নাবিলের সাথে কেউ না পেরে হার মেনে নিয়ে অসহায়ের মতো তাকিয়ে থাকে রাহার দিকে। শর্মি ঠোঁট উল্টে বলতে থাকে, কখন দেবে? নাবিল বোনকে কোলে নিয়ে দোলাতে দোলাতে বলে, আমার মন ভরে গেলে। শাওমি চেঁচিয়ে বলে, আর সেটা কখন? কখনো না। কথাটা বলে নাবিল ফিক করে হেসে দেয়। তারপর শর্মির দিকে তাকিয়ে বলে, আমি খারাপ, তাই ভাই চেয়েছিলি। আর দেখ, আল্লাহ আমাকে বোন দিয়েছে, কারণ তারা দুজন শাকচুন্নি। দোতলার লিভিং রুমে 3 ভাই বোন চেঁচামেচি করছে। ঘরের ভেতরে বসে রাওনাফ আর উর্বি হাসছে। উর্বি রাওনাফের কাঁধে মাথা রেখে একটা গভীর নিঃশ্বাস ফেলে। রাওনাফের একটা হাত ধরে। রাওনাফ নিজের আরেক হাতে উর্বির অন্য হাতটা আঁকড়ে ধরে। পাশাপাশি বসে দুজনেই চুপচাপ তাকিয়ে আছে নিজেদের হাতের দিকে, একে অপরের হাতের দিকে। যে হাত তারা ধরেছিল আরেকটিবার মায়ায় জড়াতে, আরেকটিবার লোভী হতে জীবনের প্রতি, আরেকটিবার ভালোবাসতে। স্বামী কটমার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে শর্মির দিকে। শর্মিও তাই। দুজনেই দুজনকে দৃষ্টি দিয়ে দমিয়ে ফেলতে চাইছে, অথচ কেউই দমছে না।
রাওনাপ মাঝখানে দাঁড়িয়ে দুই মেয়ের কাণ্ড দেখছে। সে শুধু চুপচাপ দেখছেই, কিছুই বলছে না কাউকে, কারণ বলেও কোনো লাভ হয় না। বনুকে ছাড়। তেতে উঠে বলে স্বামী। শর্মী রাহাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, পাল্টা জবাব দেয়, না। তুই সন্ধ্যা থেকে রেখেছিস। আচ্ছা, তোর পড়াশোনা নেই? সামনে ফাইনাল। তোমারও ফাইনাল? আমি কোচিং থেকেই এলাম, তুই বাড়িতে ছিলিস, পুরোটা সময় ওকে রেখেছিস, এখন আমার কাছে দে। গম্ভীর কণ্ঠে বলে থাবা বসাতে যায় স্বামী। শর্মী পিছিয়ে যায়। 11 মাস বয়সী ছোট্ট রাহা বোনের কোলে তার বুকের সাথে মিশিয়ে মুখ থেকে শুধু তা 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 পা 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 শব্দ বের করছে। তার বোঝার সাধ্যি নেই তাকে নিয়ে কি হচ্ছে রওশন মঞ্জিলের লিভিং রুমে। দুই বোনের টানাটানি দেখে রাওনাপ চুপচাপ কিচেনে চলে যায়। উর্বি কিচেনে ছিল। নীল রঙের একটা মণিপুরি শাড়ি জড়িয়েছে সে তার অঙ্গে, আঁচলটাকে গুছিয়ে কোমরে গুজেছে। চুলের খোপা আলগা হয়ে খুলে পড়তে চাইছে। সে অনুসন্ধানী দৃষ্টি মেলে এদিক ওদিক কিছু একটা খুঁজছে। রাওনাপের উপস্থিতি তখনও টের পায়নি সে। রাওনাপ কয়েক পলকে উর্বিকে আগাগোড়া পর্যবেক্ষণ করে ইন্ডাকশনে কফির পানি বসায়। উর্বি চকিতে ফিরে যায়। 2 কদম এগিয়ে গিয়ে বলে, আমি করে দিচ্ছি। উর্বির কথার জবাবে রাওনাপ একটা অমায়িক হাসি ফিরিয়ে দেয়। পরপর বলে, থ্যাংক ইউ, পারবো। উর্বি মানুষটাকে দেখে। সারাটা দিন কতটা খেটে আসে মানুষটা, অথচ বাড়িতে ফেললেই চোখ মুখ থেকে ক্লান্তি সরিয়ে সবাইকে ফিরিয়ে দেয় আন্তরিকতা। উর্বি কফির ক্যান রাওনাফের দিকে এগিয়ে দিতে দিতে বলে, ফিরলেন কখন? মাত্রই ফ্রেশ হয়ে নিচে এলাম। আজ মায়ের সাথে কথা হলো, কেমন অসুস্থ লাগছিল কথা শুনে। হ্যাঁ, হাঁটুর ব্যথার ওষুধ নেইনি পরপর 2 বেলা। রাওনাফ ফুটন্ত গরম পানি নামিয়ে নিয়ে উর্বিকে বলে, তুমি খাবে কফি? উর্বি মাথা নেড়ে বলে, না। নিজের বানানো কফি খেয়ে রাওনাপ মুখ বিকৃত করে বলে ওঠে, সবকিছু সবাইকে দিয়ে হয় না, বুঝলে? এই হাত শুধু সার্জিক্যাল নাইফ দিয়ে মানবদেহের চামড়া কাটার জন্য। থামবেন আপনি? রাওনাপকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে উর্বি কান চেপে ধরে, তারপর বলে, ওই হাতের অনেক মহিমা। ওই হাত সবকিছু শুদ্ধ করে, আগলে রাখে সবকিছু যত্নে। রাওনাপ হাসে। উর্বির কপালের রেখা মিলিয়ে যায় মানুষটা সেই হাসি দেখে। কিছুক্ষণ দেখে অস্ফুট স্বরে বলে, আমার বাচ্চাদের হ্যান্ডসাম পাপা। রাওনাপ কফির মগ রেখে উর্বির দিকে এগিয়ে আসে। দূরত্ব কমাতেই উর্বি টের পায় তার কোমরে রাওনাপের উষ্ণ হাত পেঁচিয়ে ধরেছে তার কোমর। দূরত্ব সবটুকু ঘুচে যায়। উর্বির হাত দুটো রাওনাপের বুকে ঠেকিয়ে রাখে। রাওনাপ মাথাটা কিছুটা ঝুঁকিয়ে উর্বির কপালে কপাল ঠেকিয়ে বলে, এবার দেখো তোমার বাচ্চাদের 44 বছরের বুড়ো পাপা। উর্বি হেসে ফেলে, তারপর বলে, আমার বাচ্চাদের 44 বছরের বুড়ো ড্যাশিং হ্যান্ডসাম পাপা। রাওনাপ এসে উর্বিকে ছাড়ে, হাতে তুলে নেয় কফির মগ। উর্বি ব্যস্ত হয়ে পড়ে তার কাজে। কফি শেষ করে রাওনাপ বলে, সব গুছিয়ে নিয়েছে মেয়েরা? নিয়েছে। বিকেলেই শুনুন না, মা হজ করে ফিরলেই কিন্তু আমরা আরেকটা ট্যুর দিব। রাওনাপ মুখে কিছু বলল না, শুধু ঘাড় কাত করলো। পরপর বলে ওঠে, নাবিল কিছু জানিয়েছে? আমি সায়মিকে পাঠিয়েছিলাম, বলল যাবে না। আপনি একটু শেষবারের মতো গিয়ে দেখুন না, ওকে ছাড়া কি আমাদের ভালো লাগবে বলুন? ও ফিরেছে? না এখনো, গিয়ে দেখুন, আমি খাবার গরম করে আনছি। 5 মিনিটের জন্য শর্মী সদয় হয়েছিল, রাহাকে স্বামীর কোলে দিয়েছিল, কিন্তু 5 মিনিট অতিবাহিত হতেই পুনরায় রাহার দখলদারিত্ব ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে শর্মী। ফের 2 বোন টানাটানি শুরু করে দিয়ে ছোট্ট নরম তুলতুলে বাবা মায়ের রূপ সৌন্দর্য একসাথে পাওয়া পুতুলের মতো দেখতে রাহাকে নিয়ে। রাহা কোনো শব্দ করছে না, কিন্তু তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে এবার সে কেঁদে ফেলবে। সে স্বামীর কুর্তির গলার কাছের ফিতা ধরে রেখেছে। অতটুকু শরীরে এত ঝাঁকি নেওয়া যায়? অতটুকু মন কি এত আদর নিতে পারে? বিরক্তিতে ঠোঁট উল্টে ফেলে, চোখ ছলো ছলো। মাঝারি সাইজের টমেটোর মতো গাল দুটো লাল লাল টমেটো হয়ে গিয়েছে। টানাটানির এক পর্যায়ে অসাবধানতাবশত স্বামীর হাত ফসকে রাহা পড়ে নিতে গেলে বিকট শব্দে 2 বোন চিৎকার দিয়ে ওঠে। রানব পায়ের গতি বাড়িয়ে ছুটে আসে কিচেন থেকে। মুহূর্ত কেটে যায়। শর্মী আতঙ্কে মুখ ঢেকে রেখেছে, তার শরীরটা একটু একটু করে কাঁপছে স্বামীও। চোখটা ঝাপসা হয়ে এলো প্রায়। বুকে হাত চেপে ধরে সে নাবিলের দিকে তাকায়। রাহাকে আগলে নিয়ে নাবিল রাহার মাথাটাকে বুকের সাথে চেপে ধরে স্বামীর দিকে অগ্নিদৃষ্টি দেয়। স্বামী ভাইয়ের চাহনি দেখে থিতিয়ে যায়। পরপর সে টের পায় তার কান গরম হয়ে উঠেছে।
নাবিলের দানবের মতো একটা হাতের 5টা আঙুল তার কানের সপাটে এক চর কষিয়েছে কয়েক মুহূর্ত আগে। শর্মী দ্বিতীয় দফায় চিৎকার দিয়ে নিজের কান চেপে ধরে। সে শতভাগ নিশ্চিত নাবিলের পরের নিশানা তার কান ফাটাবে নাবিল। শামির কান ঝিমঝিম করছে। রাওনা ফেসে দাঁড়ায়। সে একে একে তার 4 ছানার মুখের দিকে তাকায়। রাহা পাপাকে দেখে পা 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 করছে। শর্মী কান চেপে ধরে দাঁড়িয়ে আছে। শামি নাবিলের দিকে তাকিয়ে আছে আর নাবিল শামির দিকে। পরপর বোনের ওপর চেঁচিয়ে ওঠে সে, আহাম্মক কোথাকার! যদি ফের দেখি ওকে তোরা কোলে নিয়েছিস তাহলে কানের পর্দা পুরোপুরি ফাটিয়ে দিব। আহাম্মকের দল! পড়ে গেলে কি হতো? হ্যাঁ, স্টুপিড দুটো! 10-12 ধরনের ইংলিশ গালাগাল পরপর শুনিয়ে নাবিল রাহাকে কোলে নিয়ে স্থান ত্যাগ করে। শর্মী কান থেকে হাত সরিয়ে বুক ভরে নিঃশ্বাস নেয়, বিড় বিড় করে বলে, থ্যাঙ্কস আল্লাহ, আমার কান রক্ষা করেছো। স্বামী কটমট করে বোনের দিকে তাকায়, তারপর সপাট এক চর বসিয়ে দেয় শর্মীর কানে। রানব হতভম্ব হয়ে দেখতে থাকে তার মেয়েদের। শর্মীর ঠোঁট কাঁপছে। সে ঠোঁট কামড়ে ধরে কান আটকে রাখে। স্বামী ঘুরে তার পাপার দিকে তাকিয়ে বলে ওঠে, ওই নাবিল আমার থেকে মাত্র কয়েক মিনিটের বড় পাপা, কিন্তু ও সবসময় বড় ভাইয়ের মতো আচরণ করে। ওকে কেন তুমি কিছু বলো না? দেখো আমার কান, দেখো কি অবস্থা করেছে। রানব মেয়ের কাছে এগিয়ে আসে, মেয়েকে কিছু বোঝাতে যাবে, তাই কিন্তু স্বামী পাত্তা না দিয়ে চেঁচিয়ে উঠে নাবিলকে শুনিয়ে শুনিয়ে বলে, খুব তো আহ্লাদ দেখাতে ছাড়িস না, কিন্তু বনুর ডায়পার চেঞ্জ করতে কেন আমাকে ডাকিস? তখন তোর ভালোবাসা কই যায়? নাবিলের ঘরে চাপানো দরজার ওপাশ থেকে পাল্টে জবাব আসে, আর বলবো না, এরপর থেকে আমি চেঞ্জ করব, যা ভাগ। স্বামী গটগট করে দোতলায় উঠে যায়। শর্মী পাপার দিকে এক পলক তাকিয়ে ধীর পায়ে হেঁটে দোতলায় ওঠে। রাওনা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। পরপর আনমনে হেসে ফেলে। জীবন সত্যিই ভীষণ সুন্দর যদি জীবনে এমন চমৎকার কিছু ফুল থাকে। উর্বি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে লিভিং রুমে এসে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে রাওনাপকে বলে, ওমা, এক্ষুনি না এখান থেকে চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। রাওনাফ হেসে বলে, একটা বিরাট বড় ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে এখানে, এখন পরিবেশ শান্ত। রাহা হামাগুড়ি দিতে শিখেছে। 4 মাস হলো। তার কাজই হলো কোথাও ছেড়ে দিলে হামাগুড়ি দেওয়া, কিন্তু তাকে কেউ কোল থেকে নামাতেই চায় না। 1 মাস হলো রাহা একা একাই কোনো কিছু ধরে দাঁড়াতে পারে, তবে হাঁটতে এখনো শেখেনি। স্বাস্থ্য কিছুটা ভারী হয়, সাপোর্ট থেকে হাত সরিয়ে দিলেই দুম করে বসে পড়ে। নাবিল কখনোই বোনকে কোলে নিয়ে চেপে ধরে রেখে বিরক্ত করে না, শর্মী শামির মতো। তার কাজ হচ্ছে রাহাকে বিছানার উপর ছেড়ে দিয়ে পাশে বসে তার কাণ্ড কারখানা দেখা। সারাদিনে বাড়িতে ছিল না নাবিল, সবে মাত্র এলো বাড়িতে। বোনকে বিছানায় বসিয়ে বলতে থাকে, 2 মিনিট লাগবে আমার শার্ট পাল্টাতে। 2 মিনিট এখানে চুপ করে বসে দাদা দাদা করবি, ঠিক আছে? যদি বেডের কিনারায় গিয়েছিস তো তোরও কান ফাটাবো একদম চর মেরে। রাহা কিছু না বুঝে দাদানের দিকে তাকিয়ে হাসে। তার 2 কি 3টে দাঁত উঠেছে, যা তার কিউটনেস 10 গুণ বাড়িয়ে দিয়েছে। নাবিলের মন প্রশান্তিতে ভরে যায় বোনের ওই হাসি দেখলে। তার মতে পৃথিবীতে এর থেকে সুন্দর কিছু সে দেখেনি। বোনকে বিছানায় রেখে সে উঠে দাঁড়ায়। পরক্ষণেই ঘুরে বোনের দিকে তাকায়। একে বিশ্বাস নেই, দেখা যাবে বিছানা থেকে পড়ে গিয়েছে। নাবিল ফোনটা উঠিয়ে ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব থেকে কোকোমেলনের বেবি শার্ক গানটা ছেড়ে রাহার সামনে রাখে ফোনটা। রাহা এই গানটা ভীষণ পছন্দ করে। মিউজিকের তালে তালে শরীর দোলায়। নাবিল খেয়াল করেছে রাহা ফোন দেখছে, তার টানা টানা চোখ দুটো বড় বড় করে হাত বাড়িয়ে আবার স্কিনের শার্কটাকে ধরতে চাইছে। নাবিল নিজের পোশাক পাল্টে ওয়াশরুমের দরজা খোলা রেখে মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এসে তোয়ালে খুঁজতে থাকে। আপাতত একটা ট্রাউজার পরে আছে সে, গা খালি। সে হাত মুখ মুছে নিতে ব্যস্ত থাকায় খেয়ালও করলো না তার আদরের বোন তার ফোনের সাথে কি করছে। রাহা এলোপাতাড়ি ফোনের স্ক্রিন টাচ করছে। তার হাতে ছোঁয়া লেগে নাবিলের মেসেঞ্জার ওপেন হয় এবং খুবই কাকতালীয়ভাবে নাবিলের চ্যাট লিস্টের প্রথম ব্যক্তির কাছে ভিডিও কল চলে যায়। রাহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। ফাবিয়া কলটা রিসিভ করে অবাক হয়ে যায়। নাবিলের ফোনটা যে পয়েন্টে রাখা সেই পয়েন্ট থেকে ফ্রন্ট ক্যামেরাতে শুধু রাহার নাকের উপরিভাগ দেখা যাচ্ছে। ফাবিয়া কয়েক সেকেন্ড রাহার টানা টানা চোখ চুলের ঝুঁটি দেখে আদরে গলায় বলে ওঠে, হেই, হু আর ইউ কিউটি? নাবিল বুঝতে পারে অঘটন একটা ঘটেছে। সে ছুটে গিয়ে রাহার সামনে থেকে ফোনটা উঠিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই হতভম্ব হয়ে যায়। ফাবিয়া আর নাবিল একে অপরের দিকে হা করে তাকিয়ে আছে। নাবিলকে ওভাবে খালি গায়ে দেখে ফাবিয়া তার চোখ নামিয়ে নেয়। নাবিলের সেদিকে খেয়াল নেই। সে তোতলাতে তোতলাতে বলে ওঠে, রাহা, রাহা। ফাবিয়া চোখ তুলে তাকায় না, শুধু নিচু স্বরে বলে, আমি ভেবেছি তুমি। বাই দ্য ওয়ে, শি ইজ টু মাচ কিউট। ছবিতে এতটা ফুটে ওঠে না। নাবিল তখনও খেয়াল করেনি সে খালি গায়ে। সে ফাবিয়ার দিকে তাকিয়ে লাজুক হাসি হাসে। পর মুহূর্তে স্ক্রিনে নিজেকে দেখে চোখ কপালে তুলে, ও শিট।
বলে ফোনটাকে বিছানায় ছুঁড়ে ফেলে। ফাবিয়া ওপাশ থেকে বলতে থাকে, হোয়াট হ্যাপেন্ড নাবিল? নাবিল তড়িৎ বেগে একটা টি শার্ট চাপিয়ে নিয়ে রাহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আজ মান সম্মানের ফালুদা গলে ছাড়লি তুই। ওপাশে ফাবিয়া শুনতে পায় নাবিলের কথা। সে হাত দিয়ে মুখ চেপে হাসছে। টি শার্ট পরে নাবিল ফোনটা হাতে তুলে পুনরায় তোতলাতে তোতলাতে বলে, ফাবিয়া, আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি, আই এম সরি। ওকে ওকে, ইটস ওকে, নেভার মাইন্ড। নাবিলের চোখে মুখে ছেয়ে আছে অস্বস্তি। ফাবিয়া অস্বস্তি কাটাতে বলে, রাহাকে দেখাও ভালো করে। নাবিল মাথা নেড়ে বোনকে উল্টোপাল্টা দেখাতে থাকে। বোনের কটা দাঁত উঠেছে সব ফাবিয়াকে গুনে গুনে দেখায়। ওপাশ থেকে ফাবিয়া এক একটা প্রশংসাসূচক শব্দ বের করে বিপরীতে। নাবিল ফোনটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। ফাবিয়া বলে ওঠে, ও এত কিউট, আল্লাহ! অবশ্যই হবে নাই বা কেন। আঙ্কেল মাশাল্লাহ, আন্টি কিউট, দাদি কিউট, শর্মি কিউট, সায়মি কিউট, আর তুমি? থেমে যায় ফাবিয়া। লজ্জায় লাল লাল হয়ে গিয়েছে তার গাল দুটো। ঠিক একই অবস্থা নাবিলের। কোনো কথা খুঁজে পাচ্ছে না সে। ফাবিয়া দম নিয়ে বলে, তোমরা সবাই কিউট, তাই রাহাও কিউট। নাবিলের খুব মন চাইলো বলতে ফাবিয়াও ভীষণ সুন্দর, কিন্তু পারল না, আটকে গেল। কিছু একটা আটকে দিল তাকে, বরাবর যেটা আটকায়, যার কারণে বন্ধুত্ব থেকে সম্পর্ক অন্যদিকে ঘোরানো হয়ে ওঠেনি নাবিলের। নাবিল, পাপার ডাক শুনে নাবিল হকচকিয়ে ওঠে। ব্যস্ত হয়ে ফাবিয়াকে বলে, পাপা এসেছে, আই উইল টেক্সট ইউ লেটার। রানব দরজা ঠেলে ভেতরে ঢুকে নাবিলের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, ব্লাশ করছো কেন এইভাবে? নাবিল আমতামতা করে বলে ওঠে, গরমে। ও। এক শব্দে বলে রাওনাফ নাবিলের বিছানায় বসে রাহাকে কোলে তুলে নেয়। সারাদিন পরে পাপার কোল পেয়ে রাহা আঁকড়ে ধরে পাপাকে। নাবিল বলে, কিছু বলবে? রাহা ছুটি ঠিক করে দিতে দিতে রাওনাফ বলে, ব্যাগ গুছিয়ে নাও, কাল তুমি আমাদের সাথে যাচ্ছ। নাবিল নিশ্চুপ। রাওনাফ বলে, জেদ করো না। নাবিল বলে ওঠে, ইচ্ছে করছে না পাপা, তোমরা যাও না। তোমার আন্টির জন্য যাচ্ছ না? ইয়াং জেন্টলম্যান, আমি তো জানি আমার ছেলে বড় হয়েছে। তেমনটা নয় পাপা, ওনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু পাপা, তোমার মনে পড়ে ছোটবেলায় তুমি আমাদের নিয়ে গিয়েছিলে? তখন আমাদের সাথে মাম্মা ছিল। সে একই জায়গায় আমরা সবাই আবার যাচ্ছি। ওখানে গেলে মাম্মাকে ভীষণভাবে মিস করব। ব্যাস পাপা, আই থিঙ্ক তুমি আমাকে বুঝবে। রাওনাফ কিছুক্ষণ চুপ করে থাকে। নাবিলও চুপ, শুধু রাহা পাপা পাপা করছে। কিছুটা সময় নিয়ে রাওনাফ ছেলের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার মাম্মাকে আমি, শর্মি, সায়মিও খুব মিস করবো নাবিল। রাওনাফ কথাটা বলে কয়েক মুহূর্তে চুপ করে থেকে বলে, উর্বি কিন্তু তোমার কাছে বরাবর আন্টির জায়গাটাই চেয়ে এসেছে বাবা। ও আমাকে সব সময় বলে ওর খুব ইচ্ছে শর্মি ওকে মা ডাকুক, কিন্তু ও এই কথাটা শর্মিকে কখনোই বলেনি। ইনফ্যাক্ট তোমার দাদু শর্মিকে জোর করলেও ও বিরোধিতা করে, কারণ ও চায় তোমরা সবাই তোমাদের মতো করে ওকে গ্রহণ করো। কিছু একটা ডাকো, শুধু ডাকটাতে যেন অধিকার মিশে থাকে। তুমি একটা অধিকার দিয়েই দেখো। নাবিলের মনে অনেক জায়গা আমার জানা মতে। নাবিল নিশ্চুপ। রাওনাফ বলতে থাকে, উর্বি পাঠিয়েছে আমাকে, যদি যাও তবে উর্বি ধরে নেবে তুমি তাকে কিছু একটা অধিকার দিয়েছো, আর যদি না যাও সেক্ষেত্রে ইটস ওকে, টেক ইউর টাইম। কথা শেষ করে রাওনাফ রাহাকে নিয়ে উঠে দাঁড়ায়। নাবিল বোনের হাত টেনে ধরে। রাওনাফ ঘুরে তাকায়। নাবিল এগিয়ে গিয়ে রাহাকে গুড নাইট পাপ্পি দেয়। তারপর অভ্যাস মতো বোনের হাত নিয়ে নিজের গালে বোলায়। রাওনাফ ছেলে মেয়ের দিকে তাকিয়ে ম্লান হাসে। রক্তের সম্পর্কে সৎ বলে কিছুই হয় না, যার উদাহরণ তার সেদিনের পুচকে নাবিল আর তার প্রাণপ্রিয় বোন রাহামণি। সন্তর্পণে ঘুমন্ত রাহাকে বিছানায় শুয়ে দিয়ে উর্বির দিকে তাকায় রাওনাফ। উর্বি ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি বসিয়ে গুনগুন করে গান গাইছে, হাতে পায়ে লোশন মাখছে। রাওনাফ বিছানায় বসে উর্বির কাণ্ড কারখানা দেখছে। মস্তিষ্কে তার জট লেগেছে কিছুক্ষণ আগে, সেগুলো ছাড়াতে ব্যস্ত রাওনাফ করিম। উর্বির দিকে ঝুঁকে যাওয়াটাকে মৃত সীমালার প্রতি অসম্মান কিংবা সীমালার স্মৃতিকে অসম্মান করার গ্লানি নিয়ে উর্বির সাথে সংসার করাটা স্রেফ সমঝোতা। এই স্নেহযুদ্ধে বরাবর রাওনাফ ক্ষতবিক্ষত হলেও শেষে চোখ মেলে যখন ওই রমণীকে দেখে, তখন রাওনাফ একটা জিনিসই দেখতে পায়, সে ভালো আছে। সীমালার মতো জীবনসঙ্গী বাচ্চারা কিংবা উর্বির মতো জীবনসঙ্গী বাচ্চারা সবটাই তার ভালো থাকার কারণ। কাকে অসম্মান করলো, কার সাথে সমঝোতা করলো, এত যুক্তিতর্কে রাওনাফ জড়াতে চায় না। সে একটু ভালো থাকতে চায়, যতটা ভালো থাকলে অন্যদের ভালো রাখা যায়। উর্বি মাথা ঘুরিয়ে রাওনাফের দিকে তাকিয়ে মুস্কি হাসে।
বিনিময়ে রাওনাফ নির্মল হাসি ফিরিয়ে দেয়। অথচ ওই রমণী টেরও পায়নি রাওনাফের মস্তিষ্কে এইমাত্র একটা যুদ্ধ শেষ হয়ে জয়ী হয়েছে রাওনাফ। ভীষণ ক্লান্ত তার স্নায়ু। নামাজ আদায় করতে হবে। উর্বি উঠে মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। রাতে উর্বি সুতি কাপড়ের নাইটি পরে শোয়। এতে রাতে মেয়েকে বারবার উঠে দুধ পান করাতে সুবিধা হয়। ঘুমের চোটে বারবার হাই তুলছে সে। রাওনাফ মা মেয়ের গায়ে চাদর টেনে দিয়ে ওয়াশরুমে ঢুকে উঁচু সেরে নামাজে দাঁড়ায়। রাত তখন 12:30টার বেশি। মোনাজাত শেষ করে জায়নামাজ যথাস্থানে রেখে রাওনাফ বিছানার কাছে যায়। ঘুমন্ত উর্বি আর রাহাকে দেখে নিজের অজান্তে সে মনে মনে বলে ওঠে, মাশাআল্লাহ। মা মেয়ে দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। উর্বিকে মাঝখানে রেখে রাওনাফ উর্বির পাশে শুয়ে পড়ে। একটু কাজ ঘেঁষতেই ঘুমের মধ্যে উর্বি রাওনাফকে আঁকড়ে ধরে। উর্বির ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে তার গায়ে। আন্দোলিত হচ্ছে তার রোমকূপ। হাত দিয়ে উর্বির এলোমেলো হয়ে যাওয়া চুল সরিয়ে দিয়ে রাওনাফ তাকিয়ে থাকে তার মুখের দিকে। মনে মনে বলে ওঠে, জীবন যেখানে যেমন, জীবন সুন্দর, আলহামদুলিল্লাহ। অন্য সময় শর্মিকে বোমা মেরেও ভোর 4টার সময় ঘুম থেকে তুলতে পারতো না কেউ, কিন্তু আজ ট্যুরে যাওয়ার উত্তেজনায় তার মস্তিষ্ক এতটাই উদ্বেলিত ছিল যে সারা রাত এক ফোঁটাও ঘুম আসেনি চোখে। বালিশে মাথা রেখে সারা রাত ছটফট করেছে কখন 4টা বাজবে। ঘড়ির কাঁটা 4টার ঘরে পৌঁছাতেই শর্মি ধরফড়িয়ে উঠে বসে। শাওমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে এক প্রকার ধাক্কা মেরে ডাকতে থাকে। শাওমি ঘুরে ওপাশ ফিরে শুয়ে পড়ে। শর্মি তখন চেঁচিয়ে ওঠে, প্লেন চলে গেল আপু আমাদের রেখে। রাহার লাল জুতো নিয়েছো? গরম কাপড়? উর্বি ব্যাগ চেক করছিল। মাথায় তুলে রাওনাফের দিকে তাকিয়ে বলে, গরম ঠান্ডার নর্মাল সব কাপড় নিয়েছি। এখন আপনি আমাকে কনফিউজ করবেন না শর্মির পাপা, আমি সব গুছিয়ে ফেলছি। রাওনাফ হেসে রাহাকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। রাহামণি তার দাদান আপ্পিদের মতো অলস নয়। সে রোজ তার পাপার সাথে ফজরের ওয়াক্তে জেগে যায়। রাহা আসার পর থেকে উর্বির ফজরের নামাজের পরে আর ঘুমিয়ে থাকা হয় না। উর্বি তাড়াহুড়ো করে লাগিয়ে সব চেক করে নিয়ে আলমারি থেকে রাওনাফের একটা হোয়াইট শার্ট বের করে। সে এটাও ব্যাগে ভরে নেয়। হোয়াইট শার্টে মানুষটাকে ভীষণ মানায়। সাদা মানুষ সাদা রঙে। রাওনাফ রাহাকে নিয়ে ঘরময় পায়চারি করছিল। উর্বি বলে, আচ্ছা আব্দুল ভাইয়ের ছুটিতে আমরা গাড়ি নিয়ে যাব কিভাবে? এয়ারপোর্ট? উবার বুক করেছি। ও। উর্বি উঠে দাঁড়ায়। রাওনাফ বলে, তাড়াহুড়ো করছো কেন এত? ধীরে সুস্থে করবো না? সবার জন্য কিছু একটা তৈরি করতে হবে যে। খেয়ে না সবাই বেরোবে? এয়ারপোর্টে খেয়ে নেবে সবাই। তুমি মেয়ে দুটোকে তাড়া দাও, গিয়ে যাও। উর্বি ঘুরে দাঁড়ায়। রাওনাফের দিকে তাকিয়ে বলে, আর নাবিল? রাওনাফ সে কথা জবাব না দিয়ে বলে, ওদের দু বোনের ব্যাগ চেক করো, যাও। শর্মি আর শাওমি দুজনে আজ ম্যাচিং ড্রেস পরেছে। লাল কালোর সংমিশ্রণে ফ্লোরাল প্রিন্টের গাউনে রাওনাফ করিমের সুন্দরী কিশোরী কন্যা দুটিকে অপূর্ব লাগছে। শর্মি নিজেকে আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। ঠোঁটে কোন লিপস্টিকটা দেবে সে সেটা নিয়ে কনফিউজড। এটা তুই কি নিয়েছিস শর্মি? শাওমির ডাকে শর্মি ঘুরে তাকায়। শাওমি শর্মির ব্যাগ থেকে একটা ক্রপ টপ বের করে অবাক হয়ে বলে, ওটা আমি স্কার্টের শার্ট পরে ফটোশ্যুট করব বিচে। পাপার কাছ থেকে পারমিশন নিয়েছি। পাপা পারমিশন দিল? দিল তো, আন্টিও দিল। নাবিল দিল? শর্মির মুখটা মলিন হয়ে যায় সাথে সাথে। শাওমি বলতে থাকে, পাপা কিছু না বললেও নাবিল তোর কান ফাটাবে। এসব বাদ দে। কিন্তু ভাইয়া তো যাচ্ছে না। না গেলেও বা ছবি দেখে ফেলবে না? শর্মির মনটা খারাপ হয়ে যায়। পরপর বলে, কিন্তু ফারিয়া আপু তো সবসময় এসব পড়ে, তখন তো ভাইয়া কিছু বলে না, উল্টো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। শাওমি মুখে চবর্গীয় শব্দ করে বলে, ফাবিয়া আপুকে বলবে তার ভাই তোকে যেমন তোর ভাই বলে। এখন আমার মাথা ঘাস না, ভালোই ভালোই বলছি, এসব ড্রেস নিস না। পরে নাবিল খেপলে তার হাত থেকে আমি বাঁচাতে পারবো না, তোকে বলে দিলাম। আর আয়নার সামনে থেকে সর, আমি সাজবো। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আবারও রীতিমতো দুবোন রাহাকে নিয়ে কাড়াকাড়ি করছে। রাহাকে একটা বেবি পিঙ্ক কালারের বারবি ড্রেস পরানো হয়েছে। পায়ে বেবি পিঙ্ক কালারের জুতো। তাকে বরাবরের মতো কিউটের ডিব্বা লাগছে। দুবোন গতকালের চরের কথা ভুলে আবারও ধস্তাধস্তি করছে রাহাকে নিয়ে। রাওনাফ এবার রীতিমতো বিরক্ত। সে ওপর থেকে সবার ব্যাগ নামাতে নামাতে বলে, এবার থামবে দুজন?
পাপার ধমক যেন তাদের গায়েই লাগেনি। তারা ব্যস্ত তাদের কলিজার টুকরো বোনের দখলদারিত্ব পেতে। উর্বি আমিরুনকে সব বুঝিয়ে দিচ্ছে। তার পরনে গোলাপি সাদার সংমিশ্রণে একটা কাঞ্চিপুরম শাড়ি, রাউন্ড অফ হোয়াইট শার্ট আর ধূসর রঙের ফর্মাল স্যুট পরেছে। সবকিছু গুছিয়ে সবাই লিভিং রুমের মাঝখানটা এসে দাঁড়ায়। উর্বি আমিরুনের হাতে চাবি দিয়ে নাবিলের ঘরের দিকে তাকায়। নাবিলের ঘরের বাতি জ্বলছে। উর্বির মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। ছেলেটাকে এত করে রিকোয়েস্ট করলো সবাইকে দিয়ে, ছেলেটার মনটা একটুও নরম হলো না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উর্বি দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণে পানি জমেছে। হঠাৎ কাঁধের ওপর রাউনাফ হাত রাখতে উর্বির চকিতে ঘুরে তাকায়। রাউনাফ নিচু স্বরে বলে, চলো, গাড়ি এসে গিয়েছে। মাইক্রোবাসের পেছনের সারির সিটে শর্মি আর শায়ামি রাহাকে নিয়ে বসেছে। ব্যাগগুলো ডিকিতে রেখে রাউনাফ উঠে মাইক্রোবাসে মাঝের সারির সিটে উর্বির পাশে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিচ্ছে না দেখে শর্মি রাউনাফকে বলে, কি হলো পাপা, আমরা তো সবাই এসে গিয়েছি। রাউনাফ শেষেও বলে, একজন বাকি আছে, ওদিকে তাকাও। শর্মি শাওমি উর্বি মাথা ঘুরিয়ে গাড়ির জানালা দিয়ে তাকায়। নাবিল লম্বা লম্বা পা ফেলে কাঁধে ট্রাভেল ব্যাগ নিয়ে আসছে। তার পরনে সাদা টি শার্টের ওপরে নেভি ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাজুয়াল স্কিকার্স। চুলগুলো সেট করা, সানগ্লাসটা গলার কাছে ঝুলিয়ে রেখেছে। শর্মি শাওমি অবাক হয়ে তাকিয়ে আছে। উর্বি তো একবার রাউনাফের দিকে তাকায়, একবার নাবিলের দিকে। রাউনাফ হাসি হাসি মুখ করে বলে, ছেলেটা মারাত্মক সুদর্শন হচ্ছে, তাই না? উর্বি অজান্তেই মাথা নাড়ে। নাবিল গাড়ির কাছে এসে হাঁপাচ্ছে। এক প্রকার ছুটতে ছুটতে এসেছে সে। জানালার ভেতরে সরাসরি রাউনাফের দিকে তাকিয়ে বলে, গাড়িতে জায়গা হবে? রাউনাফ এসে মাথা নাড়ায়। নাবিল বলে, আমাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাও পাপা, তোমাদের পরের ফ্লাইটে আমি আসব। তার দরকার নেই বেটা। নাবিল অবাক হয়ে বলে, দরকার নেই মানে? তোমার জন্য টিকিট বুক করেছি আমি জানতাম তুমি আসবে। নাবিল পাপার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে পেছনের সারির সিটে শর্মির পাশে বসে পড়ে। উঠে এসে শর্মির কোল থেকে রাহাকে ছিনিয়ে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। রাউনাফ আর উর্বি দুজনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। উর্বির আনন্দ উর্বি প্রকাশ করতে পারছে না। সে শুধু রাউনাফের হাতের ওপর একটা হাত রেখে দেয়। রাউনাফ মিলান হেসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে। রাহা তার দাদানকে পেয়েই আহ্লাদে গদগদ হয়ে যায়। হাত দিয়ে নাবিলের মুখ গাল স্লাইড করে যাচ্ছে। নাবিল তার বোনকে চুমু দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, এটা শুধু তোর আর আমার ট্রিপ বনু, আর কাউকে আমরা আমাদের আনন্দের ভাগিদার করব না, ঠিক আছে? কক্সবাজার পৌঁছেই আবার উবার বুক করে খান পরিবার চলে যায় তাদের হোটেলে। এখানের নামি একটা 5 তারা হোটেলে মোট 3টি কামরা বুক করা হয়েছে রাউনাফ করিম খানের নামে। সবাই মিলে ঠিক করে হোটেলে গিয়ে সবাই পোশাক পাল্টে সমুদ্র স্নান করতে বেরোবে। এর আগে কিছু নাস্তা খেয়ে নেয় সবাই। শর্মি শাওমি ভীষণ এক্সাইটেড হয়ে আছে সি ফুড খাওয়ার জন্য, বিশেষ করে অক্টোপাস। এর আগে তারা ক্রাব, লবস্টার খেলেও এটা কখনো টেস্ট করেনি। 304, 305, 306 পাশাপাশি 3টা কামরা খান পরিবারের দখলে। 304-এ শর্মি শাওমি, 305-এ রাউনাফ উর্বি, 306-এ নাবিল। আপাতত নাবিলের সাথে রাহা আছে। কামরায় ঢুকে নাবিল বোনের খসখসে বারবি ড্রেসটা খুলে বোনকে বিছানায় হুটোপুটি করতে ছেড়ে দেয়। দীর্ঘ সময় ধরে ওই ড্রেসটা পরে থাকায় রাহার অসহ্য লাগছিল। নাবিল তা বুঝতে পেরেছে। শুধুমাত্র ডাইপার পরে রাহা নরম বিছানায় হামাগুড়ি দিচ্ছে। কখনো কখনো উঠে দাঁড়ায়, 2 মিনিট দাঁড়িয়ে থেকে 1 পা 2 পা দিতেই ধপ করে পড়ে যায়। নাবিল বোনকে কিছুক্ষণ দেখে নিজে চেঞ্জ করে একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরে নেয়। দরজায় তখন ঠকঠক আওয়াজ হয়। উর্বি দরজার বাইরে দাঁড়িয়েছিল। নাবিল দরজা খুলেই বলে, কিছু বলবেন? হ্যাঁ, রাহার জামাটা খুলে দিয়েছি। ওসব আর কখনো পরাবেন না ওকে। কয়েক ঘন্টায় গায়ে লাল লাল একদম ছোপ ছোপ দাগ হয়েছে। উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসে। তার হাতে একটা সুতির ফ্লোরাল প্রিন্টের ফ্রক। নাবিল দৃষ্টি ঘুরিয়ে উর্বির হাতের দিকে তাকিয়ে বলে, দিন, আমি পরিয়ে দেব। কিছুটা সময় বিশ্রাম নিয়ে সবাই সৈকতে যাবে বলে রওনা হয়। সবার পরনে মানানসই পোশাক। সমুদ্র স্নান করবে বলে সবাই ইনফর্মাল বেশভূষার বের হয়েছে। শর্মি শাওমি জিন্স আর লং শার্ট, রাউনাফ আকাশি রঙের পোলো শার্ট এবং ট্রাউজার। উর্বি একটা বেগুনি রঙের সুতি শাড়ি পরেছে। রাহাকে নিয়ে নাবিল এখনো বের হয়নি কামরা থেকে। রাউনাফ গিয়ে দরজায় নক করতে ওপাশ থেকে নাবিল বলে, তোমরা যাও পাপা, আমি রাহার ক্যামেরা নিয়ে আসছি। এই হোটেলে নিজস্ব বিচ রয়েছে। নির্দিষ্ট এরিয়ায় সীমারেখা দেওয়া। খুব একটা ভিড় নেই। লোকজনই বলতে গেলে হাতে গোনা কয়েকজন। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। শাওমি আর শর্মি পাপাকে অনেক রিকোয়েস্ট করেছে তারা পাবলিক বিচে যেতে চায়।
রাওনাফ রাজি হয়নি। বাধ্য হয়ে সবাই এখানেই নেমে পড়ে। মেয়েরা আনন্দ করছে। রাওনাফ একটা কিটকেট চেয়ারে বসে সেদিকে তাকিয়ে আছে। তার হাতে উর্বির ব্যাগ, তাতে রাহার প্রয়োজনীয় জিনিসপত্র, পানির বোতল এবং সবার মোবাইল ফোন। উর্বি একটু পা ভিজিয়ে ঘুরে রাওনাফের দিকে তাকায়। রাওনাফকে বসে থাকতে দেখে সে ধীর পায়ে হেঁটে তার কাছে এসে পাশে বসে। রাওনাফ উর্বির দিকে তাকিয়ে আন্তরিক হাসি হেসে স্বভাব মতো উর্বির চুল কানে গুজে দেয়। উর্বি বলে, সমুদ্রে নামবেন না? তোমরা আনন্দ করো, আমি বরং দেখি। দেখলেই হয়ে যাবে। রাওনাফ হাসে, বলে ওঠে, নাবিল রাহাকে নিয়ে এখনো এলো না, দাঁড়াও একটা কল দেই। উর্বি বাধা দেয়, বলে, ঘুমোচ্ছে বোধ হয়, ঘুমা। আজকের প্ল্যান কি তোমার? মেয়েদের নিয়ে কি কি প্ল্যান করে এলে একটু শুনি তো। উর্বি হেসে বলে, আজ জার্নি করে সবাই খুব ক্লান্ত। আজ শুধু সমুদ্র স্নান, বিকেলে সি ফুড খাওয়া আর সন্ধ্যার সূর্যাস্ত দেখা হবে। প্ল্যান তো কালকে থেকে শুরু হবে। রাওনাফ হেসে কিছু একটা বলতে যাবে, তখনই উর্বি চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, বলে, দেখুন না শর্মির পাপা। রাওনাফ অবাক হয়ে ঘাড় ঘোরাতেই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর উঁচু গলায় শর্মি স্বামীকে ডাকে। শর্মি স্বামী পাপার ডাক শুনে এদিকে তাকাতেই থমকে যায়। তারপর একটা বিকট চিৎকার দিয়ে ছুটে আসে। নাবিল হাসি হাসি মুখ করে সবার দিকে তাকিয়ে আছে। তার এক হাতে ক্যামেরা, অন্য হাতে রাহাকে পেঁচিয়ে ধরেছে কোলে। রাহাকে সে ডিজনি প্রিন্সেস মোয়ানার কস্টিউম পরিয়ে এনেছে। উর্বি আর রাওনাফ হাঁ করে রাহার দিকে তাকিয়ে আছে। শর্মি আর স্বামী ছুটতে ছুটতে এসে হুমড়ি খেয়ে নাবিলের গায়ের উপর পড়ে রাহাকে নিয়ে নেয়। দুজনে চিৎকার দিয়ে বলতে থাকে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কখন করলি? কখন নিলি কস্টিউমটা? নিয়েছিলাম অনলাইন থেকে। 1 মাস পরে ওর বার্থডেতে পরিয়ে ফটোশ্যুট করব বলে প্ল্যান ছিল, বাট যখন সমুদ্রে এসেছি তখন ভাবলাম এখানেই প্রি বার্থডে ফটোশ্যুট করি। 3 ভাই বোন রাহাকে নিয়ে আহ্লাদে মেতে উঠেছে। ক্যামেরা দিয়ে রাহাকে বিচে রেখে বিভিন্ন কায়দায় ফটোশ্যুট করছে। রাওনাফ আর উর্বি একে অপরের দিকে তাকিয়ে হাসছে। প্রথম দফায় ছবি তুলে নাবিল বোনকে নিয়ে পা ভেজাতে নামে। তার পরিকল্পনা এখন রাহা চুল ভিজিয়ে দ্বিতীয় দফায় ভেজা চুলের মোয়ানাকে ক্যামেরা বন্দি করবে। রাওনাফ ডেকে বলে, বোনকে ওই পানিতে ভিজিও না বাবা, মিনারেল ওয়াটার আছে, এখানে আসো। কিচ্ছু হবে না পাপা, আমি আছি। নাবিল চেঁচিয়ে বলে, আমি আছি। বাক্যটা শুনে উর্বি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মুগ্ধ নয়নে সে তাকিয়ে আছে রাওনাফ করিমের চমৎকার 4 সন্তানের দিকে। রাওনাফ পাশে তাকিয়ে দেখে উর্বিকে। হঠাৎ করে উর্বির চোখ মুখের ভঙ্গি অন্যরকম হয়ে যায়। রাওনাফ কিছু বলতে যাবে, তার আগে উর্বি ছুটে হোটেলে চলে যায়। রাওনাফ মাথা ঘুরিয়ে নিজের বাচ্চাদের এক পলক দেখে নিজেও হোটেলে যায়। দীর্ঘ সময় পরে উর্বি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে রাওনাফ বিছানায় শুয়ে আছে। সে উর্বির দিকে তাকিয়ে উঠে বসে বলে, আর ইউ ওকে? ওভাবে ছুটে এসেছো কেন? উর্বি উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আই গট মাই পিরিয়ড। উর্বির খুশি দেখে রাওনাফ হতভম্ব এবং চূড়ান্ত পর্যায়ের হতবাক হয়ে যায়। এটা কোনো আনন্দের বিষয়? একটা নারীর কাছে তার রাওনাফের জানা ছিল না। সে নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলে, হ্যাঁ, তো নাচার কি হলো? তুমি সম্ভবত ট্যুরে আসার আনন্দে পাগল হয়ে গিয়েছো। উর্বি এক প্রকার নেচে উঠে বলে, মোটেও না, আমি ভীষণ খুশি হয়েছি। কেন? রাওনাফ হতভম্ব হয়েই বলে। উর্বি লজ্জা পেয়ে যায়, নিচু স্বরে বলে, গত কয়েকদিন ধরে I thought I was pregnant, শর্মির পাপা। রাওনাফ উর্বির কাচুমাচু মুখের দিকে তাকিয়ে থাকে। উর্বি গলার স্বর খাদে নামিয়ে বলতে থাকে, ভয়ে আপনাকে বলতে পারছিলাম না, আজ একটু স্বস্তি পেলাম। রাওনাফ ভীষণ অবাক এবং কৌতূহলী হয়ে উর্বির মুখের দিকে তাকিয়ে বলে, ভয় পাওয়ার কি হলো? প্রেগনেন্ট হলেও বা আমি কি তোমাকে বকা দিতাম? উর্বি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলে, তা না, তবে রাহা কত ছোট আর ওরা অলরেডি 4 ভাই বোন, তাই ব্যাপারটা কেমন হয়ে যায়। আমার আর দরকার নেই বেবির। রাওনাফ হেসে ফেলে। কিছুক্ষণ হেসে বলে, ব্যাপারটা কেমন হয়ে যায়? লোকে হাসবে। কেন হাসবে? এতগুলো বেবি, আপনি একজন সচেতন মানুষ। তারা খাওয়াবে? ঠান্ডা গলায় বলে ওঠে রাওনাফ। উর্বি মুখ তুলে রাওনাফের দিকে তাকায়। রাওনাফ বলতে থাকে, তারা পালবে আমার বাচ্চাদের? উর্বি অস্বস্তি নিয়ে বলে, ঠিক তা নয়। রাওনাফ গম্ভীর হয়ে বলে, আমরা চাইলে আরো 2টো বাচ্চা নেব। রাহাকে নিয়ে ওদের 3 ভাই বোনের মধ্যে যুদ্ধ লেগে যায়। আরো 2 জন এলে বড় 3 জনের মাঝে ছোট 3 জনকে ভাগ করে দেওয়া যাবে।
উর্বি বোকার মতো রাওনাফের দিকে তাকিয়ে আছে। রাওনাফ চোখে মুখে কিছুক্ষণ গাম্ভীর্য বজায় রেখে হেসে ফেলে, তারপর বলে ওঠে, খাও দাও, সুস্থ থাকো, আর বেবির প্রয়োজন নেই আমার। ঘাবড়ানোর কিছু হয়নি, মজা করেছি। তবে উর্বি, লোক হাসবে এই কথাটা আমার সামনে বলবে না। বাচ্চা নেব কি নেব না এটা একান্তই আমাদের দুজনের সিদ্ধান্ত, আমাদের দুজনের একান্ত ব্যক্তিগত বিষয়। আমাদের লাইফ নিয়ে লোকের লেনা দেনা নেই। লোক কি বলেছে, লোক এটা বলেছে, লোক ওটা বলবে, এটা কখনো বলবে না। আমাদের আর বাচ্চার দরকার নেই, তাই নিচ্ছি না। লোক হাসবে বলে নিচ্ছি না এমনটা নয়, মনে থাকবে? উর্বি ঘাড় কাত করে। রাওনাফ বলে, এই যা, আলোচনা খুবই সিরিয়াস হয়ে গেল। যাই হোক, আমি আর বেবি নেব না উর্বি। তার প্রধান দুটো কারণ: এক, তুমি ফিজিক্যালি ফিট নও, আর দুই, বাংলাদেশ সরকার আমার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করবে। রাওনাফের শেষের কথাটায় উর্বির মুখে শাড়ির আঁচল চেপে হেসে ওঠে। রাওনাফ দেখতে থাকে উর্বির সে হাসি, অতঃপর অস্ফুট স্বরে বলে, এই হাসি দেখে মন ভরে যায়, তাই লোকের হাসাহাসি গায়ে আর এখন লাগে না। লোক হাসুক, 32টা দাঁত বের করে হাসুক, হাসতে হাসতে মরে যাক। কিছু সময় বিশ্রাম নিয়ে উর্বি রাওনাফের সাথে আবারও বিচে ফিরে যায়। নাবিল, শাওমি, শর্মি রাহাকে নিয়ে বিচে ছোটাছুটি করছিল। দাদা নাপিদের কোলে রাহা হুটোপুটি করছে। উর্বি আর রাওনাফ একটা নিরিবিলি স্থান দেখে পাশাপাশি বসে পড়ে। নাবিল রাহাকে কোলে করে তীরে ওঠে, একপাশে হাত পা ছড়িয়ে বসে বোনকেও ছেড়ে দেয়। রাহা ভেজা বালিতে হামাগুড়ি দিচ্ছে। নাবিল তাকিয়ে দেখতে থাকে বোনকে। বোন দুহাতে বালি খামছে ধরছে। নাবিল বলে, আয় আমরা ক্যাসেল বানাই। বলেই নাবিল আধ ভেজা বালি খামছে খামছে জড়ো করতে থাকে বোন তার কোলের কাছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটা প্রাসাদের মতো বানায়। শর্মি শাওমি ক্লান্ত হয়ে রাওনা উর্বির কাছে গিয়ে ধপ করে বসে পড়ে তাদের মতো হাত পা ছড়িয়ে। দুজনেই হাঁপাচ্ছে। উর্বি ব্যাগ থেকে এনার্জি ড্রিঙ্কস বের করে দুজনকে দেয়। দুবোন তাদের আন্টির দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিয়ে বোতল দুটো নিয়ে নেয়। বোতল খালি করে আবারও ছুটে যায় সমুদ্রের দিকে। উর্বি মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে আছে। নাবিল বোনকে নিয়ে চমৎকার একটা ক্যাসল বানিয়ে ফেলেছে। রাহা সেখানে থাবা বসাতে গেলেই নাবিল তার বোনের ছোট ছোট হাত দুটো ধরে ফেলে, আদরের সহিত ধমক দিয়ে বলে, বোকা, এটা আমাদের ক্যাসেল, এখানে আমরা থাকবো। কে কে থাকবে জানতে চাস? রাহা জানতে চায়, সম্ভবত নয়তো মুখ থেকে। তা বের করবে কেন? নাবিল হেসে বলতে থাকে, পাপা থাকবে, শর্মি আর শায়মি থাকবে, আর থাকবো তুই আর আমি। এটুকু বলে নাবিল থামে, তারপর বোনকে কোলে তুলে বলতে থাকে, মন খারাপ করলে? মন খারাপ করিস না, তোর মাকেও রাখবো আমাদের ক্যাসেলে, কারণ সে খুব ভালো রান্না করে আর মোটামুটি ভালো আন্টিও, তাই তাকে রাখা যায়। শেষের কথাটা বলে নাবিল হাসে বোনের দিকে তাকিয়ে। রাহাও হাসে তার দাদানের দিকে তাকিয়ে, তার 3-4খানা দাঁত বের করে। নাবিলের হঠাৎ ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করেই দেখে ফাবিয়ার নাম্বার। সে মুখ হাসি হাসি করে রাহার দিকে তাকিয়ে বলে, ভালো কথা মনে পড়েছে, এই ক্যাসেলে আরও একজন থাকবে, নাম ফাবিয়া। তবে সে অনেক পরে আসবে, বুঝলি, অনেক পরে আসবে। রাহা বুঝেছে। সে বলতে থাকে, দাদা। ধীরে ধীরে রাওনা উর্বির হাতের ওপর একটা হাত রাখে। তাকিয়ে আছে উর্বির মুখের দিকে। উর্বি স্বামীর দিকে তাকিয়ে নিচু গলায় বলে, কি দেখছেন? রাওনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, দেখছি না, অনুভব করছি। কি? আমার জীবনের ভিন্ন ভিন্ন সময়ের দুটি চমৎকার কক্সবাজার ট্যুর দুজন ভিন্ন চমৎকার সঙ্গিনীর সাথে কেটেছে। জীবন আমাকে সব সময় জিতিয়ে দিয়েছে। তোমাদের দুজনকেই ধন্যবাদ আমার জীবনে ভিন্ন ভিন্ন সময়ে এমন আশ্চর্য সুন্দর সময় এনে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ তোমাদের দুজনের প্রতি। উর্বি ফিচেল হাসে। স্বামীর কথা জবাব না দিয়ে সমুদ্রের দিকে দৃষ্টি রাখে এবং ধীরে ধীরে মাথাটা স্বামীর কাঁধে ঠেকিয়ে দেয়। হঠাৎ করেই নাবিলের চেঁচামেচিতে দুজনের ঘোর কাটে। নাবিল চেঁচিয়ে শাওমিকে ডাকছে, এই শায়মি, রাহা প্যান্ট নষ্ট করে ফেলেছে, এদিকে আয়, হেল্প কর। শাওমি আর শর্মি ঝিনুক করাছিল। নাবিলের ডাকে শাওমি তেতে উঠে চেঁচিয়ে জবাব দেয়, তো কাল রাতেই তো বড় গলায় বললি এখন থেকে নিজেই পারবি ওকে সামলাতে, এখন আমাকে ডাকছিস কেন? নাবিল বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাগবে না তোর হেল্প, আমি চেঞ্জ করছি ওর প্যান্ট। উর্মি আর রাওনাফ হাসে। হাসতে থাকে শর্মি শাওমি। নাবিল বোনের দিকে তাকিয়ে বলে, কাঁদে না, দাদান আছে,